স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আমরা আলোচনা করছি বাণিজ্য ঘাটতি নিয়ে। নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন। জনাব আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম বিরতি যাওয়ার আগে, আপনি বলছিলেন যে এই যে বর্তমান অবস্থা আছে এর যখন সমাধান হবে প্রথম ধাক্কাটা আসলে ব্যাংকিং সেক্টর বা আর্থিক খাতে আসবে। এছাড়া আমি যদি আরেকটু বিষয়ে আসি, যে এই মুহূর্তেও যে আর্থিক খাত ব্যাংকিং সেক্টরে প্রায় বলা হয়ে থাকে যে 1,00,000 কোটি টাকা অলস হয়ে পড়ে আছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে এটিকে এর সাথে একটা একটা বাড়তি চ্যালেঞ্জ সংকট শুরু হচ্ছে কিনা আসলে ব্যাংকিং সেক্টরে? ব্যাংকিং সেক্টর কিন্তু গত সারা বছরই লিকুইড ছিল ইন রেসপেক্ট অফ দ্য লিকুইডিটি পজিশন, ক্যাশ লিকুইডিটি। হ্যাঁ, এর মধ্যে ব্যাংকগুলো কিছু কিছু ম্যানেজ করেন বিল বন্ড কিনে, কিন্তু তাতে ডিপোজিটের রেটের সমান কিন্তু তার বেনিফিট আসে না। আরেকটা জিনিস হচ্ছে যে কল মার্কেটটা কিন্তু খুবই আনচেঞ্জড বেশ কিছুদিন থেকে, 8 থেকে 9 মধ্যে। তো এতে করে ব্যাংকগুলো কোনো রকম হয়তো তাদের ফান্ড সিআরআর এসএলআর এর বাইরে 19.5% বাইরে টাকাটাকে অ্যাক্সেস আমরা বলি, এটা বিল আকারে থাকুক আর ক্যাশ আকারে থাকুক। আমাদের এইরকম সময়ে ক্রেডিট ডিমান্ডটা কম থাকে এবং একটা যে 6 মাস মেয়াদি একটা পরিকল্পনা, সেটাও কিন্তু মানুষ করতে খুব স্বস্তি বোধ করে না। আমাদের এই বাকি যে সময়ের জন্য আমাদের যে প্ল্যানিং, আমাদের সেই প্ল্যানিংটা করতে বছরের পয়লায় প্রত্যেকটা ব্যাংক কিন্তু তাদের বিজনেস কনফারেন্স করে বছরের টার্গেট ঠিক করেন। রাইট, ওই জায়গাটা তো আমরা একটা শঙ্কার মধ্যে আছি। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে সংক্ষেপে, যে যখন কোনো রাজনৈতিক অস্থিরতা হয় সেটা অর্থনীতিকে এফেক্ট করে। আমরা সবসময় বলি যে রাজনৈতিক কর্মসূচি অর্থনৈতিক বিবেচনা থেকে দেয়া উচিত, যে আমার এখন কোন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট কি হ্যাম্পার করছে না, আমার ইন্টারন্যাশনাল প্রাইস অনেক কিছুর কম, এই বেনিফিটটা আমরা এখন নিতে পারতেছি না হয়তো। আমাদের দেখেন আমাদের দেশের আমার ইন্টারন্যাশনাল প্রাইস অনেক কিছুর কম, এই বেনিফিটটা আমরা এখন নিতে পারতেছি না হয়তো। আমাদের দেখেন আমাদের দেশের ইনফ্লেশন এখন অনেক কম, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল প্রাইস অনেক 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 হেল্প করে আমাদের, কারণ আমাদের অনেক কমোডিটি ইম্পোর্ট করতে হয়। দেশীয় প্রোডাকশন কিন্তু ওই যে বললাম যে প্রাইভেট সেক্টরের কারণে দেশীয় প্রোডাকশনে কিন্তু সব গ্রোথ হচ্ছে। রুরাল পারচেজিং পাওয়ার, রেমিটেন্স, আপনি দেখেন এই সময়ে এই বছরের এই কয়েকদিনও কিন্তু অনেক রেমিটেন্স চলে আসছে, যেটা আমরা ভালো দিক বলে মনে করি। রেমিটেন্স বেশি মানে গ্রামে গঞ্জে পারচেজিং পাওয়ার থাকে। গ্রামে এই লোকটা একটা পুকুরে কিছু করে, গাছ লাগায়, ফসল করে, টাকাটা যে সব কনজিউম করে, একসময় করতো সবটাই কনজিউম করতো, বাড়ি করে ফেলছে, এখন তো আর বাড়ি যদি হয়ে থাকে তখন বাকি ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ফলে এই যে ইকোনমিকে সচল রাখার জন্য যে উপাদানগুলো, এখনো রেমিটেন্স কিন্তু আমরা হয়তো পারচেজিং পাওয়ার আছে বলে আমরা টের পাচ্ছি না। কিন্তু আমাদের এটা যদি দীর্ঘমেয়াদী হয় এবং কোনো কারণে লোক না যাওয়ার কারণে আমাদের রেমিটেন্স কম হয়, আপনি আন্তর্জাতিক বাণিজ্যে বা আমাদের যে ভিজিবল ইনভিজিবল যে ট্রানজাকশনস, এর সবটাই কিন্তু রাজনৈতিক অচল অবস্থায় কিন্তু হ্যাম্পার্ড হতে পারে। ফলে আমরা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করি তারা কিন্তু খুবই শঙ্কার মধ্যে আছি যে এই বছরের প্ল্যানিংটা কিভাবে করব। বাংলাদেশ ব্যাংক খুব এই সপ্তাহে হয়তো মনিটারি পলিসি ডিক্লেয়ার করবে, সেটার দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে। হ্যাঁ, আমাদের ম্যাক্রো ইকোনমিক বা মনিটারি ইন্ডিকেটরগুলো খুব ভালো, খুবই ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট যদি না হয়, আসলে ইনভেস্টমেন্ট যদি না হয় সেক্ষেত্রে আসলে কি হবে? কাজে রিয়েল সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য আমাদের ক্রেডিট ডিমান্ডটা দরকার। আমাদের আন্তর্জাতিক বাজারে যে জিনিসপত্রের দাম কম, এটার বেনিফিটটা বাংলাদেশ পাওয়া উচিত। এবং আমরা মনে করি এখানেও যে ভাইব্রেন্সি ইকোনমিতে আছে গ্রামে গঞ্জে, সেটা যেন বজায় থাকে, এই চেষ্টাটা আমাদের সবাইই করা উচিত। সেটাই আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে আমি যদি ঠিক 1 বছর আগে ফিরে যাই, এই 1 মাস বা 2 মাস আগে আমরা দেখেছি যে আমাদের দেশে, আমি যখন বলছি যে আমাদের ব্যাংকগুলো তো অনেক অলস অর্থ পড়ে আছে, একই সাথে আমরা দেখছি আমাদের অনেক এন্টারপ্রেনার তারা বিদেশ থেকে লোন নিচ্ছেন। তারা সেই ইন্টারেস্ট রেটও আসলে তারা বলছেন যে অনেক কম, লাইবর রেট প্লাস 1% বা সব কিছু মিলে হয়তো 4% বা 5% মতো ইন্টারেস্টে। এইটা আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করছে কিনা? আমার প্রথম ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে ব্যাংকিং সেক্টর যেহেতু ইজ মোর লিকুইড, মানি ইজ অ্যাভেলেবল ফর প্রাইভেট ক্রেডিট ডিমান্ড মিট, সে কারণে বিদেশি লোনের এরকম বেশি প্রয়োজন নাই। তবে নিশ্চয়ই এটার ভালো দিকও বিশ্লেষণ করতে পারি ব্যবসায়ীদের জন্য, যে তারা নতুন সোর্স খুঁজে পেলেন, নতুন সোর্স যেমন পাইলেন। আমাদের যেহেতু ক্যাপিটাল মার্কেট বা বন্ড মার্কেট নাই, আমরা ব্যাংকই একমাত্র সোর্স অফ ক্যাপিটাল, সেক্ষেত্রে বিদেশ থেকে এটা আসলে
আমি ক্ষতির কিছু দেখি না, কিন্তু প্রশ্ন হচ্ছে কতগুলো যে বিবেচনা নিতে হবে। বিবেচনাগুলো হচ্ছে যে এই লোনটা আমি সত্যি রিয়েল সেক্টরে ইনভেস্ট করছি কিনা, আচ্ছা এটা দিয়ে আমার এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাকশন হচ্ছে কিনা, আচ্ছা তাহলে একটা দিক দেখার বিষয় আছে। আর কতগুলো জিনিসের ক্যাপ থাকা উচিত, যে একটি সেক্টরকে আমরা কত লোন দেবো, ওভার ফ্লাডেড হয়ে যাচ্ছে কিনা, একজন ব্যক্তি কত পর্যন্ত নিতে পারবেন এটা দেখা দরকার, একটি ব্যাংক কত পর্যন্ত গ্যারান্টি দিতে পারবেন তারও একটা লিমিট বা ক্যাপ থাকা উচিত। ইস ওয়েলকাম, আমাদের গত বছরে ক্রেডিট যে টার্গেট ছিল মনিটারি পলিসিতে 16, 16.5, এটা কিন্তু 11-এর উপরে ডোমেস্টিকটা উঠে নাই, 2.5%-এর মতো বিদেশ থেকে লোন এনে আমরা কাছাকাছি পৌঁছেছি। প্রশ্ন আরেকটি আছে, সেটা হচ্ছে যে ওই লোনটা যদি রিয়েল প্রোডাক্টিভ সেক্টরে না যায় তাহলে যাচ্ছে কোথায়? যাচ্ছে আগের পুরনো লোকাল লোন শোধে। আচ্ছা, এই জায়গাটাতে আমার প্রবল আপত্তি, এবং বাংলাদেশ ব্যাংক সেটা ইন্সপেকশন করছেন। দুটো কোম্পানিকে অলরেডি আমি নাম বলবো না, এটা নিয়ে আজকে পত্রপত্রে ছাপা হয়েছে, আমিও দেখেছি। আসছে এইটা হচ্ছে খারাপ দিক। কাজে বাংলাদেশ ব্যাংক এটাকে রেশনালাইজ করে প্রয়োজনীয় খাতে রিয়েল ইনভেস্টমেন্টটা যদি হয় তাহলে বিদেশি লোনকে আমরা থ্রেট মনে করি না। আবার উল্টা দিকে আমাদের দেশের টাকা যেহেতু সারপ্লাস আছে, ওই লোকগুলোকে কম সুদে বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সে অথবা কনসোর্টিয়ামের মাধ্যমে কম সুদে দিতে পারি কিনা সেটাও দেখা। আমার তো বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের টাকা পাওয়া দরকার, সুদ কম হওয়া দরকার। তো কাজে আবার ব্যাংকগুলো তো এই দেশেরই ব্যাংক, তারাও তো প্রফিট করা উচিত, তাদেরকে টিকে থাকতে হবে। এই বিষয়টা একটু ব্যালেন্স করলে আমার মনে হয় আমরা কোনো থ্রেট দেখছি না, বাট একটু রেশনালাইজ করা উচিত। এমনি যেটা যারা লোন নিচ্ছেন তাদের জন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে? আমি যদি বলি ফরেন এক্সচেঞ্জ রেটের যে ওঠানামা, সেইখানে ভালো প্রশ্ন। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে দিতে। দুভাগে এই টাকাটা আসে ফরেন লোন। একটা হচ্ছে ব্যাংকের ওবিইউর মাধ্যমে, ওভারসিজ ব্যাংকিং ইউনিট, সেখানে কিন্তু ওটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো পায়, তারা ডলার ইনকাম করে, যে ডলার আনলে সেটা ফেরত দেয় ব্যাংক ওবিইউর মাধ্যমে। এটা কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিং এর থেকে একটু পার্থক্য আছে। আর আমাদের দেশে এখন বেশি লোন আসতেছে হচ্ছে যে ডাইরেক্ট ব্যাংকিং সেক্টরের মাধ্যমে এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে। এইখানে এই যে কথাগুলো আমি এতক্ষণ বললাম সেটা হয়। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একটু পলিসি গাইডলাইন আরো শক্ত হওয়া উচিত। ওবিইউটা যত বেশি আসুক, ওপেন থাকুক, ডলার আসবে, ডলার ইনকাম করবে, ডলারে চলে যাবে। আর ব্যাংক কিন্তু এটার একটা গ্যারান্টি দেন, ওই ডেটে ব্যাংকে কিন্তু ওই টাকাটা শোধ দিয়ে দিতে হয়। আবার ওনার নামে লোকাল লোন ক্রিয়েট হয় যদি উনি ফেরত দিতে না পারেন। এবং এগেইন উনি রিয়েল সেক্টরে প্রোডাকশন করে ক্যাশ জেনারেট করে যদি টাকাটা শোধ দেওয়ার ব্যবস্থা না করতে পারেন তাহলে ব্যাংক কিন্তু দিয়ে দিচ্ছেন, কারণ ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আমরা ঠিক সেটা নষ্ট করা যাবে না। দেন আবার এই বিষয়টা, যাক আমি আর অপ্রিয় বিষয়টা আলাপ করতে চাই না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। ব্যাংক এক্ষুনি দিয়ে দিচ্ছে, বিকজ দেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও আছে, ওই ব্যাংকেরও লিমিটের মধ্যে ডলার আছে, হাজারে ডলার অ্যাভেলেবল, এটা দিয়ে শোধ হয়ে যাচ্ছে। কিন্তু ওই লোনটা আবার লোকাল লোন হয়ে আবার ওই ইন্টারেস্ট রেটে চলে যাচ্ছে। সেই জন্যই ওই আগের কথাগুলো, গাইডলাইনগুলো ফলো করার জন্য আমার বক্তব্য। নুরুল, আমরা অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনা শেষ করতে হচ্ছে, তবে এই বিষয়ে নিয়ে আপনার সাথে আমরা ভবিষ্যতে আবার কথা বলবো আশা করি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।